গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের শুভ্র সিরিজের উপন্যাস শুভ্র গেছে বনে, আজ দ্বিতীয় পর্ব। রেহানা শুভ্রর কিছু কর্মকাণ্ড মোটেই বুঝতে পারছেন না। শুভ্রর ঘরে ঝকঝকে নতুন একটা হারমোনিয়াম। একটা বয়সের যুবকদের গান বাজনার শখ হয়, তারা হারমোনিয়াম কেনে না, গিটার কিংবা কিবোর্ড পর্যন্ত যায়। অতি দ্রুত গান বাজনার শখের মৃত্যু ঘটে। তিনি শুভ্রকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করতে পারেন, তোমার ঘরে হারমোনিয়াম কেন? জিজ্ঞাসা করতে মন সায় দিচ্ছে না। শুভ্র নিজ থেকে কেন বলবে না? কেন তার মধ্যে লুকোছাপা ভাব চলে এসেছে? হারমোনিয়াম সে চাদর দিয়ে ঢেকে রেখেছে, এর অর্থ সে আড়াল করতে চাইছে। বিকেলে চা খেতে শুভ্র ছাদে যায়। চায়ের কাপটা থাকে ছাদের মাঝামাঝি জায়গায় রাখা শ্বেত পাথরের বেদিতে। শুভ্র ছাদের এক মাথা থেকে আরেক মাথায় দ্রুত হাঁটাহাঁটি করে। মাঝে মাঝে বেদির কাছে এসে চায়ে চুমুক দেয়। শুভ্র এই হাঁটাহাঁটির নাম দিয়েছে চিন্তা চিন্তি। হাঁটতে হাঁটতে সে নাকি চিন্তা করে। রেহানা ছেলের খোঁজে ছাদে এলেন। শুভ্র হাঁটাহাঁটি করছে না, বেদিতে বসে আছে, হাতে চায়ের কাপ। রেহানা বললেন, হাঁটাহাঁটির পর্ব শেষ নাকি? শুভ্র জবাব দিল না, মায়ের দিকে তাকিয়ে হাসল। রেহানা বললেন, দেখি তোমার কাপ থেকে এক চুমুক চা খাই। শুভ্র মার হাতে চায়ের কাপ তুলে দিল। রেহানার সূচিবায়ুর মতো আছে, কিন্তু ছেলের চায়ের কাপে এক চুমুক দিতে কিংবা তার পেপসির গ্লাসে এক চুমুক দিতে তার ভালো লাগে। এটা তার পুরনো অভ্যাস। তোমার ঘরে একটা হারমোনিয়াম দেখলাম, কিনেছ? হারমোনিয়াম দিয়ে কি করবে? একজনকে গিফট করব মা। রেহানা পরের প্রশ্নটা করবেন কি করবেন না বুঝতে পারছেন না। পরের প্রশ্নটা হলো, সে একজনটা কে? শুভ্র মনে হয় সে একজনের পরিচয় দিতে চাচ্ছে না। পরিচয় দিতে চাইলে শুরুতেই তার নাম বলতো। রেহানা হাত থেকে চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, যাকে হারমোনিয়াম গিফট করবে তাকে কি আমি চিনি? না, তবে নাম শুনেছ। নাম জানতে পারি? হারমোনিয়ামটা আমি জুথির জন্য কিনেছি মা। রেহানা প্রাণপণ চেষ্টা করছেন গলার স্বর স্বাভাবিক রাখতে। শুভ্রর হাস্যকর কাণ্ড কারখানায় গলার স্বর স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। রেহানা বললেন, জুথি মেয়েটা কি তোমাকে হারমোনিয়াম কিনে দিতে বলেছে? না। তাহলে তাকে হারমোনিয়াম গিফট করছো কেন? মা, জুথির গলার স্বর অস্বাভাবিক মিষ্টি, আমি চাই ও গান শিখুক। তুমি কি তার অভিভাবক? না মা, আমি ওর কিছুই না, কিন্তু আমি চাই ও গান শিখুক। আমি খুব সুন্দর একটা চিঠি তাকে লিখেছি, হারমোনিয়াম এবং চিঠিটা তাকে পাঠাবো। আমার ধারণা চিঠিটা পড়লে সে গান শিখবে। সেই চিঠিটা কি আমি পড়ে দেখতে পারি? অবশ্যই পারো, কেন পারবে না? চিঠিটা আমার বুকশেলফের 3 নম্বর তাকে বইয়ের উপর রাখা আছে। ড্রাইভারকে দিয়ে চিঠি এবং হারমোনিয়াম পাঠাবার ব্যবস্থা করো তো মা, আমার নিজে যেতে লজ্জা লাগবে। তুমি কি ছাদে আরো কিছুক্ষণ থাকবে? সন্ধ্যা হওয়া পর্যন্ত থাকবো। তোমাকে কি আরেক কাপ চা পাঠাবো? পাঠাও। রেহানা ছাদ থেকে নেমে গেলেন। শুভ্রর জন্য চায়ের ব্যবস্থা করে তিনি চিঠি পড়তে বসলেন। জুথি, এই হারমোনিয়ামটা আমি আপনার জন্য কিনেছি। আগেই রেগে যাবেন না। কেন কিনেছি তা শুনুন। আপনার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি। আমি নিশ্চিত অনেকেই এই কথা আপনাকে বলেছে, তবে আপনি নিজে বিষয়টা জানেন না। প্রকৃতি যখন কাউকে বড় ধরনের গিফট দিয়ে পাঠায় তখন তার উচিত বহুজনকে সেই গিফটের ভাগ দেয়া। আপনি যদি গান শেখেন এবং গান করেন, তবেই আপনার কিন্নর কণ্ঠের আনন্দ অন্যরা নিতে পারবে। প্লিজ আমার উপর রাগ করবেন না। শুভ্র। শুভ্র ড্রাইভার যখন হারমোনিয়াম এবং চিঠি নিয়ে জুথিদের বাসায় পৌঁছল, তখন জুথি নেই, সে নিপার কাছে গেছে। আজহার টুনুকে ডেকে বললেন, টুনু, ঘটনা কি? টুনু বলল, বাবা, আমি তো ঘটনা কি জানি না। ঘরে হারমোনিয়াম চলে এসেছে, ব্যাপার কি? এখন থেকে কি বাড়িতে বাদ্যবাজনা হবে? আমার বাসাটা হবে বাইজি বাড়ি? হারমোনিয়ামের সঙ্গে নাকি চিঠিও এসেছে? হ্যাঁ। চিঠি খুলে পড়ে দেখ। টুনু বলল, জুথির কাছে লেখা চিঠি আমি কেন পড়ব? তোকে পড়তে বলেছি, এই জন্য পড়বি, এটা আমার অর্ডার। টুনু হতাশ গলায় বলল, বাবা, এটা আমি করব না। আজহার বললেন, তুমি ষাঁড়ের গোবর ছাড়া কিছুই না, প্লেইন অ্যান্ড সিম্পল কাউডাং। 3 বার ইন্টারমিডিয়েট ফেল করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও।
ঢাকা শহরে তুমি ঠেলাগাড়ি চালিয়ে জীবন কাটাবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আমার চোখের সামনে থেকে বিদায় হও, স্টুপিড কোথাকার। টুনু মাথা নিচু করে বের হয়ে গেলেন। আজহার খাম খোলার প্রস্তুতি নিলেন, তবে এবার আর ভুল করলেন না। সাবান দিয়ে বেশ কয়েকবার হাত ধুয়ে নিলেন, যেন চিঠিতে বিড়ির গন্ধ লেগে না থাকে। করিম আঙ্কেল জুথির চাকরি পাওয়া সেলিব্রেট করার জন্য শ্যাম্পেনের বোতল খুলতে খুলতে বললেন, বিশেষ কোনো ঘটনা সেলিব্রেট করার জন্য আছড়ে নারকেল ভাঙার প্রথা ছিল। পশ্চিমা দেশে নারকেলের পরিবর্তে শ্যাম্পেনের বোতল খোলা হয়। জুথি, তুমি যদি গ্লাসে একটা চুমুক না দাও তাহলে সেলিব্রেশন সম্পন্ন হবে না। শ্যাম্পেনের গ্লাসে শ্যাম্পেন ঢালা হয়েছে। 4 জন মানুষ, 4টা গ্লাস। নিপা, জুথি, করিম আঙ্কেল এবং যমুনা। নিপা বলল, জুথি যখন খেতে চাচ্ছে না, ওকে জোর করার কিছু নেই, ও খালি গ্লাসই চুমুক দিক। করিম আঙ্কেল বললেন, তা তো হবে না। নিপা বলল, আমি নারকেল আনার ব্যবস্থা করছি, নারকেল ভাঙা হোক। জুথি কিছু না বলে একটা শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে চুমুক দিল। করিম আঙ্কেল বললেন, খেতে কেমন লাগছে বলো? জুথি বলল, তেঁতুলের পানির মতো লাগছে। করিম আঙ্কেল গ্লাস উঁচু করে বললেন, জুথির চাকরি পাওয়া উপলক্ষে উল্লাস, অর্থাৎ চিয়ার্স। জুথি ছাড়া সবাই বলল, চিয়ার্স। জুথি গ্লাসে দ্বিতীয় চুমুক দিল। নিপা বলল, জুথিকে অদ্ভুত একটা প্রশ্ন করে হুট করে চাকরি কেন দিল ব্যাপারটা বুঝতে পারছি না। করিম আঙ্কেল, আপনার কি ধারণা? করিম আঙ্কেল বললেন, যে চাকরি দিয়েছে সে যে কোনো কারণেই জুথির প্রতি প্রবল শারীরিক আকর্ষণ অনুভব করেছে, বডি কেমিস্ট্রি কাজ করেছে, আর কিছু না। নিপা বলল, ভদ্র কথা বলুন করিম আঙ্কেল। এর চেয়ে ভদ্রভাবে বিষয়টা বলা অসম্ভব। যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরিটা হয়েছে, তিনিও এর চেয়ে ভদ্রভাবে বলতে পারতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো পারতেন। তিনি বলতেন, জুথিকে দেখিয়া তাহার শরীর জাগিয়া উঠিল, বাজিল বুকে সুখের মতো ব্যথা। যমুনা বলল, শ্যাম্পেন খেতে ভালো লাগছে না, আমি হুইস্কি খাবো। করিম আঙ্কেল বললেন, হুইস্কির বোতল যথাসময়ে খোলা হবে। তার আগে আমি যে বিশেষ কথাটি বলতে চাচ্ছি তা বলে ফেলি। আমি একটা ছবি বানাবো, ফুল লেংথ ফিচার ফিল্ম। ছবির নাম গুহা মানব। পাইপের ভেতর বাস করে এমন কিছু নরনারীর দিবারাত্রির কাব্য। সবাই বলো উল্লাস। সবাই উল্লাস বলল। আজহার দরজা বন্ধ করে জুথির ডায়েরি নিয়ে বসেছেন। প্রথম পাতায় তারিখ দিয়ে লেখা, করিম আঙ্কেল আজ আমাকে মদ খাওয়ানোর জন্য অনেক ঝুলাঝুলি করলেন। যে এই জিনিস খায় না তাকে এত পিড়াপিড়ি কেন? আমাকে বললেন, জুথি, এসো আমরা কারণ ছাড়া কারণ পান করি। আমি বললাম, কারণ জিনিসটা কি? করিম আঙ্কেল বললেন, কারণ হলো কারণ বাড়ি। তান্ত্রিক সন্ন্যাসীরা মদ বলে না, বলে কারণ বাড়ি। এতে মদের দোষ কেটে যায়। আজহার ডায়েরি বন্ধ করে ঘামতে থাকলেন। এইসব কি? তার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে হলো এক্ষুনি তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে যাবেন। আজ জুলাই মাসের 1 তারিখ, সোমবার। জুথির অফিসে জয়েন করার তারিখ। সে হাতে 16 দিন সময় পেয়েছিল। এই 16 দিনে সে অনেকগুলি কাজ করেছে। নিউ এজ কম্পিউটার নামের এক প্রতিষ্ঠানে 1000 টাকা দিয়ে নাম লিখিয়েছে। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস। তারা 6 মাসে নাকি কম্পিউটারে ওস্তাদ বানিয়ে দেবে। নিউ এজ কম্পিউটারের মালিক আব্দুস সোবাহান কোরআনে হাফেজ। তিনি বললেন, মা শুনেন, কম্পিউটার হলো মানব সন্তানের মতো। তার যত্ন করবেন, তাকে আদর করবেন। সে আদরের কাঙাল। শিশুদের যেমন পোষ মানাতে হয়, তাকেও পোষ মানাতে হবে। তারপর তাকে ভুলিয়ে ভালিয়ে কাজ আদায় করতে হবে। হাফেজ সাহেবের কথাবার্তা জুথির পছন্দ হলো। সে একদিন ক্লাস করেছে। তার কাছে মনে হচ্ছে হাফেজ সাহেব শিক্ষক হিসেবে ভালো। সে একজন গানের টিচারের সঙ্গেও কথা বলেছে। তার নাম অশোক মিত্র। তিনি বাড়ি বাড়ি গিয়ে গান শেখান। তবলা সঙ্গে নিয়ে যান, ছাত্রের বাড়িতে তবলা না থাকলেও সমস্যা নেই। অশোকবাবু মাসে 1000 টাকা নেবেন এবং সপ্তাহে একদিন শুক্রবার গান শেখাবেন, এমন কথা হয়েছে। জুথির গান শেখা এখনো শুরু হয়নি। জুথি 4টা ছেলে মেয়েকে পড়াতো। এদের প্রত্যেককে 1 প্যাকেট চকলেট দিয়ে বিদায় নিল। চাকরির প্রথম বেতনের টাকাটা পেয়ে সে তাদের সবাইকে নিয়ে পিৎজা হাটে খাবে, এই কথা বলে এলো। চাকরিতে জয়েন করতে যাবার আগে বাবা মাকে পা ছুঁয়ে সালাম করল। আজহার বললেন, সোনার হরিণ সহজে ধরা যায় না। তোর উপর ময়মুরব্বির দোয়া আছে বলে ধরে ফেলেছিস। চেষ্টা করবি হরিণ যেন ছুটে না যায়। জুথির মা শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। আজহার বললেন,
শুভযাত্রার সময় চোখের পানি ফেলছো, মূর্খামির সীমা থাকা দরকার। কাঁদতে হয় বাথরুমের দরজা বন্ধ করে ভেউ ভেউ করো। টুনু ট্যাক্সিকে ভাড়া করে এনেছে। প্রথম দিন ভাড়া ট্যাক্সিতে করে জ্যোতি যাচ্ছে। আজ অফিস শেষে অফিসের গাড়ি বাসা চিনে যাবে, তখন অফিসের গাড়িতেই আসা যাওয়া হবে। টুনু বলল, আমি তোর সঙ্গে যাই, অফিসটা দেখে আসি। জ্যোতি বলল, ভাই আজ না, আরেক দিন, আজ আমার খুব লজ্জা লাগছে। অফিসে পা দেয়া মাত্র বড় সাহেব ডেকে পাঠালেন। আজ তার সামনে কোনো গল্পের বই নেই, চোখে চশমা। ওই দিন চোখে চশমা ছিল না। হালকা সবুজ রঙের শার্টে তাকে আগের দিনের চেয়েও সুন্দর লাগছে। জ্যোতি আপনার নাম? জি। ভালো আছেন? জি স্যার, ভালো আছি। জয়েন করতে এসেছেন? জি। আমাদের কিছু সমস্যা হয়েছে, আপনাকে নিতে পারছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ করা আছে কোনো কারণ দর্শানো ছাড়াই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিল করতে পারি। আপনার বায়োডাটা আলাদা রেখে দিতে বলেছি, কোনো স্কোপ হলে আপনাকে খবর দেব। বুঝতে পারছি আপনাকে অসুবিধায় ফেলেছি, সরি ফর দ্যাট। বড় সাহেব ড্রয়ার খুলে কাগজপত্র বের করে পড়তে শুরু করলেন। হঠাৎ তাকে অনেক ব্যস্ত মনে হলো। জ্যোতি বড় সাহেবের ঘর থেকে বের হলো। তার উচিত মাথা নিচু করে কেউ কিছু বুঝতে পারার আগেই অফিস থেকে বের হয়ে যাওয়া। কেন জানি এই কাজটা সে করতে পারছে না। তার ইচ্ছে করছে সারাদিন অফিসে বসে থাকতে, অফিস ক্যান্টিনে বসে চা খেতে, জহির সাহেবকে খুঁজে বের করে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে। জহিরকে দেখা গেল, সে চট করে চোখ সরিয়ে নিয়ে করিডোরের দিকে চলে যাচ্ছিল। জ্যোতি গলা উঁচিয়ে ডাকল, জহির সাহেব। জহির দাঁড়ালো। জ্যোতি তার কাছে এগিয়ে গেল। সহজ গলায় বলল, কেমন আছেন? জি ভালো। মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। আমার নাম জ্যোতি। আমি আপনাকে চিনেছি। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারকে মৃত ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই শুনেছেন। জি আমি জানি। আমার পোস্টে কি কাউকে নেওয়া হয়েছে? আগে যিনি ছিলেন তিনি জয়েন করেছেন। প্রচণ্ড রাগ লাগছে, কি করা যায় বলুন তো? বড় সাহেবের অফিস ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া তো সম্ভব না। আমার রুমে কিছুক্ষণ বসবেন? আপনার কি ধারণা আপনার ঘরে কিছুক্ষণ বসলে আমার রাগ কমবে? এক কাপ চা খান। থ্যাংক ইউ, আরেকদিন এসে খেয়ে যাব। আপনাকে 1 মাসের বেতন দেওয়ার কথা, এই বিষয়ে কি বড় সাহেবের সঙ্গে কথা বলবেন? না, চলুন আপনার ঘরে বসি, 1 কাপ চা খাই। গফুর ভালো চা বানায়, ওকে বলুন আমাকে 1 কাপ চা দিতে। চা খেতে খেতে জ্যোতি বলল, এই মুহূর্তে অপমানটা আমার গায়ে লাগছে না, কিন্তু বাসায় যখন ফিরব সবাই জানবে, তখন অপমানটা গায়ে লাগবে। অভাবী সংসার তো, 20,000 টাকা বেতনের চাকরি, অনেক বড় ব্যাপার, সোনার হরিণের চেয়েও বেশি, প্লাটিনাম হরিণ। জহির বলল, মালিক পক্ষের সঙ্গে কথা বলবেন, ঠিকানা দেব? জ্যোতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, আমি আরেক কাপ চা খাবো। 2 কাপ চা পুরোপুরি শেষ করে জ্যোতি উঠল। সে ঠিক করল আজ সন্ধ্যার আগে সে বাসায় ফিরবে না। সারাদিন পথে পথে ঘুরবে, পার্কে বসে বাদাম খাবে, হাফ প্লেট চটপটি খাবে। গফুরকে 10 টাকা বকশিস দিয়ে জ্যোতি বের হলো। গফুর অত্যন্ত বিরক্ত হলো। এত কম বকশিস মনে হয় এর আগে তাকে কেউ দেয়নি। নিউ এজ কম্পিউটার একবার যেতে হয়, টাকাটা ফেরত পাওয়া যায় কিনা সেই চেষ্টা। মনে হয় না ফেরত পাওয়া যাবে। গানের টিচার বাতিল করতে হবে, পুরনো টিউশনই ফেরত পাওয়া যায় কিনা সেই চেষ্টাও করতে হবে। আজ একদিনে তার অনেক কাজ। অনেকক্ষণ ধরে কে যেন বেল টিপছে। বাসায় সালমা ছাড়া কেউ নেই। ঠিকা কাজের মেয়ে কাজ শেষ করে চলে গেছে। সম্ভবত টুনু এসেছে। সালমা দরজা খুললেন। অপরিচিত একটা মেয়ে, 16-17 বেশি বয়স হবে না। চামড়ার একটা সুটকেস আর কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে ভীত মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটা সুন্দর, যে কোনো কারণে হোক ভয়ে তার চোখ মুখ শুকিয়ে আছে। মনে হয় অনেকক্ষণ কেঁদেছে। চোখ ফোলা এবং লাল। মেয়েটা শাড়ি পরে এসেছে, শাড়ি খানিকটা এলোমেলো, মনে হয় শাড়ি পরায় সে অনভ্যস্ত। সুরমা বললেন, কে চাও? মেয়েটা বলল, ও নাই। ওটা কে? টুনু ভাই। টুনু ভাইয়ের সঙ্গে তোমার কি দরকার আছে? মেয়েটা ফুঁপিয়ে উঠল। সুরমা বললেন, আমি টুনুর মা, টুনুর সঙ্গে তোমার কি দরকার? আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার কোথাও যাবার জায়গা নেই। টুনু তোমাকে জায়গা দেবে কি জন্য?
টুনুর সঙ্গে তোমার কি? ওর সঙ্গে আমার কোর্টে বিয়ে হয়েছে আগস্ট মাসের 7 তারিখ। কি বলছো কি পাগলের মতো? নাম কি তোমার? লাইলি। আমি কি আপনাকে কদমবুসি করব? আসো ভিতরে, টুনু আসুক, তখন ফয়সালা হবে। সালমার হাত পা কাঁপতে লাগলো। এসব তিনি কি শুনছেন? বাসা থেকে তোমাকে কে বের করে দিয়েছে? তোমার বাবা মা? না, আমার মামা। আমার বাবা মা দুজনেই মারা গেছেন। আমি মামার সঙ্গে থাকি। আমি এক গ্লাস পানি খাবো। সালমা এক গ্লাস পানি এনে দিলেন এবং মোবাইল টেলিফোনে আজহারকে ঘটনাটা জানালেন। আজহার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মেয়েটার পাছায় কষে একটা লাথি দিয়ে বাসা থেকে বের করে দাও। টুনু হারামজাদা বাসায় ফিরুক, আমি তাকে লাথি দিয়ে বের করব। লাইলি মজনু খেলা আমার বাড়ির বাইরে হবে। আমি এক্ষুনি রওনা হচ্ছি। বাসায় এসে যেন মেয়েটাকে না দেখি। যদি দেখি তাহলে তোমাকে বের করে দেব। সালমা বসার ঘরে ঢুকলেন। বেতের চেয়ারে মেয়েটা বসে আছে। তার ভাবভঙ্গি মোটেই ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। লাইলি বলল, আমি আরেক গ্লাস পানি খাবো। যত ইচ্ছা পানি খাও, তারপর বাসা থেকে চলে যাও। টুনুর বাবা আসছেন। উনি ভয়ঙ্কর রাগী মানুষ। কি করে বসেন তার নাই ঠিক। লাইলি বলল, আমি কোথায় যাব? সেটা তো আমি জানি না। বিয়ে করার সময় তো আমাকে জিজ্ঞেস করে বিয়ে করনি। ও না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আমার আর কোথাও যাবার জায়গা নেই। টুনুর বাবা এলে কি হবে তুমি কল্পনাও করতে পারছো না। আমি রাস্তায় দাঁড়িয়ে টুনু ভাইয়ের জন্য অপেক্ষা করি। যা ইচ্ছা করো, শুধু ঘরে থাকবে না। সুটকেস এবং ব্যাগটা এখানে থাকুক, কোনো কিছুই থাকবে না। ঘণ্টাখানেকের মধ্যে আজহার উপস্থিত হলেন। রাগে তার মুখ গনগন করছে। বুকে ব্যথা শুরু হয়ে গেছে। টুনুর গলা টিপে ধরতে পারলে শান্তি পেতেন। টুনুর খোঁজ নেই। আজহার বললেন, ঘরে স্টিলের ডান্ডাওয়ালা একটা ছাতা আছে না? ছাতা বের করে রাখো। ওই ডান্ডা আজ তোমার ছেলের পিঠে ভাঙব। তারপর কানে ধরে বহিষ্কার। আমার ঘাড়ে চেপে বসে থাকার দিন তার শেষ। এখন সে চোরে খাবে। সালমা বললেন, এক গ্লাস লেবুর শরবত করে দেব? খুব ঘামছ। দাও লেবুর শরবত, শরীরে বল করি। মেয়েটাকে দেখলাম, ইঁদুরের মতো মুখ। সালমা বললেন, ইঁদুরের মতো মুখ তো না, সুন্দর চেহারা। তাহলে কি দেবীর মতো মুখ? তুমিও কি তোমার ছেলের মতো দেবী দর্শন করে ফেললে? ঘরে বসে থেকে কি করবে? যাও, দেবীর আশেপাশে ঘোরাঘুরি করো। তুমি কি খেয়ে এসেছ? না। আবার অফিসে যাবে? বাসার যে অবস্থা, অফিসে কি যাব? গোসল করে আসো, ভাত খাও, শুয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আর রেস্ট? আমার জীবন থেকে রেস্ট উঠে গেছে। জুথিকে কি খবরটা জানাবো? না, প্রথম চাকরিতে জয়েন করেছে, এখন তাকে ডিস্টার্ব করা যাবে না। আজহার সদর দরজার দিকে এগুলেন। সালমা বললেন, কোথায় যাও? আরেকবার দেবী দর্শন করে আসি। মেয়েটাকে বাসায় নিয়ে আসো, সারাদিন নিশ্চয়ই না খেয়ে আছে। আরেকবার এই ধরনের কথা বললে তোমাকেও ছাতা পিটা করব। মাতা পুত্র একসঙ্গে ছাতার নিচে। লাইলা আগের জায়গাতেই আছে। আগে দাঁড়িয়েছিল, এখন সুটকেসের উপর বসে আছে। শাড়ির আঁচলে তার মুখ ঢাকা। মাঝে মাঝে শরীর কেঁপে উঠছে বলে বোঝা যাচ্ছে সে কাঁদছে। তাকে ঘিরে আছে 4-5 জন কৌতূহলী মানুষ। তাদেরকে দেখে মনে হচ্ছে দৃশ্যটা দেখে তার আনন্দ পাচ্ছে। আজহার ফিরে এসে গোসল করলেন, ভাত খেলেন, বিছানায় শুয়ে পরপর 2টা বিড়ি টেনে গভীর ঘুমে তলিয়ে গেলেন। তার ঘুম ভাঙল সন্ধ্যাবেলায়। টুনু তখনও ফেরেনি। তিনি মেয়েটির খোঁজ নিতে গেলেন। মেয়েটি নেই। রেহানা শুভ্রকে নিয়ে বারান্দায় বসেছেন। ছেলের সঙ্গে কিভাবে কথা শুরু করবেন বুঝতে পারছেন না। কখনো তার এরকম হয় না। শুভ্র যে এরকম একটা কাণ্ড করতে পারে তা তার মাথাতেই কখনো আসেনি। শুভ্রর বাবার সঙ্গে কথা বলা যাচ্ছে না। তিনি জাপানে 4 দিন পর ফিরবেন। রেহানা বললেন, শুভ্র, তুমি অচেনা অজানা একটা মেয়ে নিয়ে বাসায় উপস্থিত হয়েছ? শুভ্র বলল, মেয়েটার যে অবস্থা মা, যে কেউ তাকে নিজের বাড়িতে নিয়ে উপস্থিত হতো। পুরো ঘটনাটা বলি, আগে শোনো। বলবো? রেহানা হ্যাঁ না কিছুই বললেন না। শুভ্র নিজে থেকেই শুরু করল। জুথি আজ সন্ধ্যায় তাদের বাসায় আমাকে চা খেতে বলেছে। টেলিফোনে বলেনি, চিরকুট পাঠিয়েছে। আমি তার বাসার কাছে গিয়ে দেখি একটা মেয়ে সুটকেসের উপর এলিয়ে পড়ে আছে, প্রায় অচেতন অবস্থা। তাকে ঘিরে নানান ধরনের মানুষের জটলা।
রেহানা বললেন, ভিড় ঠেলে তুমি ভেতরে ঢুকলে এবং মহান ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলে। মেয়েটাকে পাঁজাকোলা করে গাড়িতে তুলে বাসায় নিয়ে এলে। পাঁজাকোলা করে আনতে হয়নি মা। আমি যখন বললাম আপনি কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। চারপাশের লোকগুলি এমন অদ্ভুত, ওরা হাততালি দেওয়া শুরু করলো। রেহানা বললেন, ওরা হয়তো ভেবেছে বাংলা ছবির কোনো দৃশ্যের শুটিং হচ্ছে। সেরকম ভাবাই স্বাভাবিক। দর্শকদের মধ্যে আমি থাকলে আমিও হাততালি দিতাম। যাই হোক, আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। মেয়েটাকে যেখান থেকে আনা হয়েছে ড্রাইভার সেখানে তাকে রেখে আসবে। শুভ্র বলল, মা, মেয়েটি ভয়ঙ্কর বিপদে পড়েছে। বিপদ কেটে গেলে সে নিজের জায়গায় ফিরে যাবে। রেহানা বললেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়ে ভয়ঙ্কর বিপদে আছে, তাদের সবাইকে তুমি এখানে নিয়ে আসবে? শুভ্র বলল, বাংলাদেশের সব বিপদগ্রস্ত মেয়েকে আমি চিনি না মা, একে চিনি। একেও তুমি চেনো না, হঠাৎ দেখেছ, তুলে নিয়ে এসেছ। আমি তাকে নিয়ে এসেছি, এখন আমি তাকে বলবো চলে যেতে? তোমাকে কিছুই বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ঘরে চলে যাও, গান শোনো কিংবা টিভি দেখো। ন্যাশনাল জিওগ্রাফিকের নতুন কপি আজ দুপুরে এসেছে, সেটাও পড়তে পারো। শুভ্র বলল, মা শোনো, তুমি যদি সত্যি সত্যি মেয়েটাকে বাসা থেকে বের করে দাও, আমিও কিন্তু বের হয়ে যাব। বের হয়ে যাবে? হ্যাঁ। কোথায় যাবে? জানি না, কিন্তু বের হয়ে যাব। রেহানা বারান্দা থেকে উঠে নিজের ঘরে ঢুকলেন। টেলিফোনে সমস্ত ঘটনা শুভ্রর বাবাকে জানালেন। মেরাজউদ্দিন বললেন, মেয়েটাকে এই মুহূর্তে বের করে দাও। তোমার ছেলে যদি বের হয়ে যায় তাহলে যাবে। ঢাকা শহর হলো ভয়াবহ অরণ্য, অরণ্যে বাস করার যোগ্যতা তার নেই। সে ফিরে আসবে, শিক্ষা সফর শেষ করে ফিরবে, এটাই লাভ। কোনো টাকা পয়সা যেন সঙ্গে না নেয়, এটা খেয়াল রাখবে। রাত 8টায় রেহানা শুভ্রকে এবং মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন। শুভ্র বলল, মা, আমি যাচ্ছি, কিন্তু তুমি আমার উপর রাগ করে থেকো না মা। রাগ করার মতো কিছু করিনি। মেয়েটাকে দেখে খুবই কষ্ট লেগেছিল। আমরা তো বিচ্ছিন্ন কেউ না, সবাই সবার সঙ্গে যুক্ত, বৃহৎ মানব গোষ্ঠীর অংশ আমরা, একই স্পিসিস, হোমোসেপিয়েন্স। রেহানা বললেন, বক্তৃতা দিও না, তোমার বক্তৃতা শোনার মতো মনের অবস্থা আমার না। ড্রাইভারকে বলো কোথায় তোমাদের নামিয়ে দিতে হবে, ও নামিয়ে দিয়ে চলে আসবে। ড্রাইভার লাগবে না মা, যাই। তোমাকে বিরাট একটা সমস্যায় ফেলেছি, সরি। তোমার সঙ্গে কি মানিব্যাগ আছে? শুভ্র বলল, আছে। রেহানা কঠিন গলায় বললেন, মানিব্যাগ রেখে যাও। রাস্তায় নেমে লাইলি বলল, এতক্ষণ খুব ভয় লাগছিল, এখন কোনো ভয় লাগছে না, বরং মজা লাগছে। শুভ্র বলল, মজা লাগছে? খুব খিদে লেগেছে। সকালে 2টা রুটি আর আলু ভাজি খেয়েছি, সারাদিন কিচ্ছু খাইনি। ওই দোকানে গরম গরম সিঙ্গাড়া ভাজছে, আসুন সিঙ্গাড়া খাই। শুভ্র বলল, তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে 725 টাকা আছে। পাশের বিরিয়ানি হাউসে যাবেন, বিরিয়ানি খাবেন? তোমার খেতে ইচ্ছে করলে চলো যাই, তবে আমি কিছু খাবো না। আমার এখন এই অবস্থা, পৃথিবীর সব কিছু খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আমার সবচেয়ে পছন্দের খাবারটা কি জানেন? মাছ মাংস কিছু না, রসুনের ভর্তা। রসুন পুড়িয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানানো হয়। আমার এখন রসুন ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। জুথি রাত 8টায় প্রচণ্ড জ্বর নিয়ে বাসায় ফিরেছে। আজহার বাসার সামনের বারান্দায় টুল পেতে উদ্বিগ্ন হয়ে বললেন, তোকে না অফিসের গাড়ি নামিয়ে দেবে, রিকশায় করে এসেছিস কেন? জুথি বলল, অফিসের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, সেই সঙ্গে আমার নিজের চাকরিও পাংচার। তার মানে কি? এখন মানে টানে বলতে পারবো না, আমার মাথায় পানি ঢালতে হবে, প্রচণ্ড জ্বর। জ্বর হলো কেন? ভাইরাস ঘটিত জ্বর না বাবা, চাকরি পাংচার হওয়ার কারণে জ্বর। সালমা মেয়ের কপালে হাত দিয়ে চমকে উঠলেন, ভীত গলায় বললেন, তোর গা তো পুড়ে যাচ্ছে রে। জুথি বলল, পুড়ে যাওয়াই ভালো, গা পুড়ে কয়লা হয়ে যাবে, সেই কয়লা দিয়ে আগুন করে তোমরা চা খাবে এবং গীত গাইবে। পুড়ল কন্যা উড়ল ছাই, তবেই কন্যার গীত গাই। আজহার বললেন, জ্বর মেয়ের মাথায় উঠে গেছে, বাথরুমে নিয়ে যাও, ননস্টপ মাথায় পানি ঢালতে থাকো। মেয়েকে শক্ত করে ধরো, মাথায় এলিয়ে পড়ে যাচ্ছে তো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। মাথায় পানি ঢালতে ঢালতেই বাসায় দিনে যে নাটক হয়েছে সালমা মেয়েকে তা জানালেন। জুথি বলল, বড় ধরনের অন্যায় করেছ মা,
কতটা সমস্যায় পড়লে একটা মেয়ে সুটকেস হাতে নিয়ে কাঁদতে কাঁদতে উপস্থিত হয়, এটা বুঝতে পারছো না? সালমা বললেন, টুনু কত বড় অন্যায় করেছে এটা বুঝতে পারছিস না? সে বাপের ঘাড়ে বসে খাচ্ছে, আয় নাই রোজগার নাই, এর মধ্যে গোপনে বিয়েও করেছে। জ্যোতি বলল, ভাইয়া ভুল করা বা অন্যায় করার মতো মানুষ না। খুব যারা ভালো মানুষ, যেমন আমরা হলাম গিনি সোনা। গিনি সোনা কি জানো? না। গিনি সোনা হলো 22 ভাগ সোনা 2 ভাগ তামা, আর ভাইয়ার পুরোটাই সোনা। সালমা বললেন, আমি কি? জ্যোতি বলল, তুমি হলে গিনির উল্টা, নিগি, 22 ভাগ তামা আর 2 ভাগ সোনা। তোর বাবা কি? বাবার মধ্যে সোনার কোনো কারবারই নেই, ওনার সবটাই তামা। আজহার ডাক্তার নিয়ে এসেছেন। থার্মোমিটারে জ্বর পাওয়া গেল 103। ডাক্তার প্যারাসিটামল এবং ঘুমের ওষুধ দিল, ভিজিট নিল না। এই বছরই ইন্টার্নি পাশ করে তাজ ফার্মেসিতে বসা শুরু করেছে। সে ঘোষণা দিয়েছে প্রথম 3 মাস কোনো ভিজিট নেবে না। আজহারের গোপন ইচ্ছা তার সাথে জ্যোতির বিয়ে হোক। ডাক্তারের চেহারা সুন্দর। সে তার নিজের লাল রঙের গাড়ি চালিয়ে ফার্মেসিতে আসে। ডাক্তারের নামটাও আজহারের পছন্দ। ভারিক্কি নাম, আমিরুল ইসলাম চৌধুরী। পুরুষের 3 শব্দের ভালো নাম আজহারের অত্যন্ত পছন্দ। যেসব ডাক্তার ভিজিট নেয় না তারা রোগীর বাড়িতে চা বিস্কিট খায়, কিছুক্ষণ গল্পগুজব করে। এই ডাক্তার সেরকম না। প্রেসক্রিপশন লিখেই সে উঠে দাঁড়াতে দাঁড়াতে জ্যোতিকে বলল, আপনার বান্ধবী নিপা আমার খালা হন, দুঃসম্পর্কে খালা। জ্যোতি সঙ্গে সঙ্গে বলল, তাহলে আপনি অবশ্যই আমাকে খালা ডাকবেন। আজহার বিরক্ত গলায় বললেন, এইসব কি ধরনের কথা? ডাক্তার সাহেব, কিছু মনে করবেন না। জ্বর মাথায় উঠে যাওয়ায় জ্যোতি আবল তাবল বকছে। ডাক্তার বলল, জ্যোতি খেলার কথায় আমি কিছু মনে করছি না। শুভ্র লাইলিকে নিয়ে গেছে নিপাদের বাড়িতে। ঘটনা শুনে নিপা বলেছে, একটা মেয়ে বিপদে পড়েছে, সে যতদিন ইচ্ছা আমার এখানে থাকবে। 2টা গেস্ট রুম খালি পড়ে আছে, কোনো সমস্যা নেই। জ্যোতির সঙ্গে কথা বলে আমি সমস্যার সমাধান করে দেব। আপনি এটা নিয়ে আর ভাববেন না। আপনি বাড়িতে চলে যান, গাড়ি দিচ্ছি, গাড়ি আপনাকে নামিয়ে দেবে। শুভ্র বলল, গাড়ি লাগবে না, আমি হেঁটে হেঁটে যাব। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে, আমি বৃষ্টিতে ভিজব। অনেকদিন বৃষ্টিতে ভিজি না। রাত 12টা বাজে। আজহার এখনও স্টিলের ছাতা হাতে বারান্দায় বসে আছেন। টুনুর প্রতীক্ষা, তার দেখা নেই। সে মনে হয় ঘটনা আজ করতে পেরে পালিয়ে গেছে। জুথি মরার মতো ঘুমাচ্ছে। সালমা মেয়ের পাশে জেগে বসে আছেন। লাইলি মেয়েটা কোথায় আছে এই নিয়ে হঠাৎ দুশ্চিন্তা শুরু করেছেন। পুরো বিষয়টা ভুলে থাকতে চেষ্টা করছেন, পারছেন না। তার মন বলছে টুনু মেয়েটাকে বিয়ে করেনি, হয়তো ভাব হয়েছে। এই মেয়ের সঙ্গে টুনুর ভাব কিভাবে হলো সেও এক রহস্য। লাইলি দীর্ঘ সময় নিয়ে গোসল করেছে। নিপার দেয়া নাইটিটা পড়েছে। পোশাকটা অশ্লীল ধরনের। লাইলির লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। নিপা বলল, এসো ছবি দেখি। বাড়িতে হোম থিয়েটার আছে। হোম থিয়েটারের ছবি দেখতে অন্যরকম মজা। বাবা যখন বাড়িতে থাকেন তখন আমরা দুজন মিলে হোম থিয়েটারের ছবি দেখি। লাইলি বলল, হোম থিয়েটার কি? হোম থিয়েটার হলো মিনি সিনেমা হল। 62 ইঞ্চেস টিভিতে ছবি দেখা, চারদিকে সাউন্ড বক্স দেয়া, বসার সিটগুলো সিনেমা হলের সিটের মতো। একসঙ্গে 20 জন মিলে সিনেমা দেখার ব্যবস্থা। ভয়ের ছবি দেখবে? দেখব। সাইনিং ছবিটা দেখেছ, স্ট্যানলি কুব্রিকের? না। চমৎকার ছবি, আমি একবার দেখেছি, আরেকবার দেখতে কোনো সমস্যা নাই। আপনার বাবা কোথায় থাকেন? উনি জাহাজে জাহাজে থাকেন। আমার মা বাবার এক ঘনিষ্ঠ বন্ধুর প্রেমে পড়ে তার সঙ্গে পালিয়ে গেছেন। আমি ওনাকে ডাকতাম মজু চাচা, খুব মজা করতেন তো, এই জন্য মজু চাচা। মা এখন মজু চাচার সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকেন। মায়ের একটা ছেলে হয়েছে। ছেলের নাম মা আমাকে রাখতে বলেছিলেন, আমি রেখেছি। তার নাম দিয়েছি বন্ধু। নামটা সুন্দর না? লাইলি তাকিয়ে আছে। নিপা নামের মেয়েটা কত সহজেই না নিজের কথা বলে যাচ্ছে। সে কি কোনোদিন এভাবে কথা বলতে পারবে? বিশাল যারা বড় লোক তারা মনে হয় এভাবেই কথা বলে, আর যারা তার মামার মতো অভাবী মানুষ তাদের কথাগুলিও হয় অভাবী। শুভ্র সোহরাওয়ার্দী উদ্যানের সিমেন্টের বেঞ্চে বসে আছে। জায়গাটা অন্ধকার না, স্ট্রিট ল্যাম্পের আলো আছে। বসে থাকতে শুভ্রর খারাপ লাগছে না। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে। শুভ্রর শার্ট ভিজেছে। বাতাসে ভেজা শার্ট থেকে ঠান্ডা গায়ে লাগছে। গা কেঁপে উঠছে। তার কাছে মনে হচ্ছে সে অতিরিক্ত ঠান্ডা কোনো এসি ঘরে বসে আছে।
তার বাবার অনেকগুলি অফিসের একটা এরকম ঠান্ডা, চিকেন ফেদার কোম্পানির এমডির অফিস। চিকেন ফেদার নামটাও শুভ্রর দেয়া, এবং কাগজে কলমে শুভ্র সেই অফিসের এমডি, যদিও সে মাত্র 2 বার সেই অফিসে গিয়েছে। শুভ্র হঠাৎ একটু নড়ে চড়ে বসল। তার বেঞ্চের এক কোনায় অল্প বয়সী একটা মেয়ে এসে বসেছে। বাচ্চা মেয়ে, 15-16 বছরের বেশি বয়স হবে না। মেয়েটা এত রাতে পার্কে কি করছে কে জানে, তবে মেয়েটা বেশ সহজ স্বাভাবিক। তার সঙ্গে লাল রঙের একটা ভ্যানিটি ব্যাগ। সে ব্যাগ খুলে একটা লিপস্টিক বের করলো, আয়না বের করলো। এখন সে আয়োজন করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এত রাতে মেয়েটা সাজগোজ শুরু করেছে কেন কে জানে। শুভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এখন সে কপালে একটা লাল রঙের টিপ দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ভাইজান দেখেন তো টিপটা মাঝখানে পড়ছে। শুভ্র বলল, হ্যাঁ। মেয়েটা শুভ্রর দিকে পুরোপুরি ফিরে বলল, এই প্রথম টিপ মাঝখানে পড়ছে। সব সময় আমার টিপ হয় ডাইনে বেশি যায়, নয় বায়ে বেশি যায়। এর ফলাফল খুব খারাপ। ফলাফল কি জানেন? না। ফলাফল সতীনের সংসার। শুভ্র বলল, এত রাতে তুমি এখানে কি করছো? মেয়েটা অবাক হয়ে বলল, এত রাতে এখানে কি করি আপনি বুঝেন না? শুভ্র বলল, না, তবে তোমার উচিত বাসায় চলে যা। ঢাকা শহরে অনেক দুষ্ট লোক থাকে। তুমি যদি চাও আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি। মেয়েটা বলল, আমার চরণদার লাগে না। আপনি পার্কে আসছেন কি জন্যে? মেয়ে মানুষের সন্ধানে আসেন নাই? শুভ্র অবাক হয়ে বলল, মেয়ে মানুষের সন্ধানে কেন আসব? আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কাজেই আমি পার্কে বসে আছি। মেয়েটি বলল, আমারও আপনার মতোই অবস্থা। আমার বাবা মা আমারে বাইর করে দিছে, বলছে রোজগার করে খা। আমি রোজগারে বাইর হইছি, এখন বুঝছেন? শুভ্র বলল, না, তোমার নাম কি? ফুলকুমারী। বাহ, নামটা তো সুন্দর। ব্যবসার জন্যই নাম নিছি, আসল নাম মর্জিনা। শুভ্র বলল, তোমার কিসের ব্যবসা? কিসের ব্যবসা আপনার না জানলেও চলবে। খাওয়া দাওয়া করেছেন? দুপুরে খেয়েছি, রাতে কিছু খাইনি। খিদে লাগছে? হ্যাঁ, মানিব্যাগ রেখে এসেছি তো, খিদে লাগলেও কিছু খেতে পারবো না। চলেন আমার সাথে। কোথায় যাব? আপনারে খানা খাওয়াবো। খাবেন গরিবি খানা? খাবো। বাপজান রান্দে, সে ভালো বাবুর্চি। আগে রিক্সা চালাইতো, ঠ্যাং কাটা পড়ায় ঘরেই থাকে। আমার জন্য রান্দে। তার হাতের পাক খাসির মাংস যদি খান জীবনে ভুলবেন না। আপনার নাম কি? শুভ্র। দুজনে হাঁটছে। শুভ্র যাচ্ছে মেয়েটার পেছনে পেছনে। তার যে এতটা খিদে লেগেছে তা সে বুঝতে পারেনি। মর্জিনা বলল, আপনার সাথে আমি ভাই পাতাইলাম, ঠিক আছে? শুভ্র বলল, অবশ্যই ঠিক আছে। আমার ধারণা তুমি খুবই ভালো একটা মেয়ে। অচেনা একজনকে ভাত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছ। অচেনা হবেন কি জন্যে? আপনার সাথে ভাই পাতাইলাম না। আমার কি মনে হয় জানেন, বাসায় গিয়ে দেখবো বাবজান খাসি পাকাইছে, খাসি আর পোলাও। এরকম ধারণা হলো কেন? আল্লাপাক মানুষ বুঝা রিজিক বাটে। আপনারে খাইতে নিতেছি, সেটাও আল্লাপাকের ইশারা। তুমি খুব আল্লাহ ভক্ত মেয়ে। জি ভাইজান। তোমার বাসা কোথায়? প্রায় চলে আসছি। আমরা পাইপের ভিতরে থাকি। 3টা পাইপ ভাড়া নিয়েছি। একটার বাবজান থাকে, একটাতে আমি আর একটা খালি। তবে বিছানা পাতা আছে, শীতল পাটি, কুলবালি, 7 পাংখা আছে। পাইপের বাসার ব্যাপারটা কি? গেলেই দেখবেন বড় বড় পাইপের ভিতরে সংসার। মর্জিনার বাবা ইয়াকুব সত্যি সত্যি খাসির মাংস এবং পোলাও রান্না করেছে। মর্জিনা শুভ্রর দিকে তাকিয়ে বলল, ভাইজান আমার কথা সত্য হয়েছে? শুভ্র বলল, হয়েছে। আরাম কইরা খান, খাইয়া পাইপের ভিতর ঘুম দেন। ঝুম বৃষ্টি নামবো, দেখেন আসমানের অবস্থা। খেতে খেতে শুভ্র ইয়াকুবকে বলল, আপনার রান্না অসাধারণ। খাসির মাংসের এই স্বাদ অনেকদিন আমার মুখে লেগে থাকবে। আপনি একটা রেস্টুরেন্ট দেন না কেন? ইয়াকুব বলল, বাবা টাকা থাকলে রেস্টুরেন্ট দিতাম, মূল জিনিসই নাই। মূল ছাড়া বিদ্যা কাজে লাগে না। তবে বাবা একসময় আমার টাকা ছিল, পদ্মার ধারে টিনের ঘর ছিল, 2টা গাভী ছিল, নৌকা ছিল, ধানি জমি ছিল 20 বিঘা, বসত বাড়িতে আম গাছ ছিল 11টা, কাঁঠাল গাছ ছিল 10টা, গাব গাছ 3টা, জাম্বুরা গাছ 9টা। মর্জিনা বলল, বাপজান গাছের হিসাব বন্ধ করো। ইয়াকুব বলল, গাছের হিসাব দিতে ভাল লাগে, মনে হয় এখনো সব আছে। শুভ্র বলল, আপনার ঘরবাড়ি কোথায় গেছে? পদ্মায় ভেঙে নিয়ে গেছে।
তবে এখন খবর পাইছি বিরাট চর জাগছে। যারার ঘর ভাঙছে সরকার তারারে চরে জমি দিতেছে। ইচ্ছা করে একবার চেষ্টা নেই, আগের জমির দলিল সবই আমার কাছে আছে। শুভ্র বলল, চেষ্টা নিতে সমস্যা কি? মর্জিনা বলল, একটাই সমস্যা, আমরা গরিব, চরের দখল কোনোদিন গরিবে পায় না। এই আলোচনা বাদ। ভাইজান, পান খাইবেন? আমি পান খাই না, কিন্তু আজ খাবো। হুড় মুড়িয়ে বৃষ্টি নামল। পান মুখে দিয়ে শুভ্র পাইপের বিছানায় ঘুমোতে গেল। মর্জিনা মাথার কাছে কুপি এবং ম্যাচ রেখে বলল, ভাই পাতাইলে ভাইরে কিছু দিতে হয়, ধরেন ভাইজান, 20টা টাকা রাখেন। শুভ্র বলল, থ্যাংক ইউ। সে আগ্রহ করে টাকাটা নিল। পাইপের বিছানায় রাতে তার ভালো ঘুম হল। সকাল 11টা। চিকেন ফেদারের হেড অফিসে হঠাৎ করেই তুমুল ব্যস্ততা। এমডি সাহেব এসেছেন। তার ঘরের তালা খুলে দেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি নেই বলে এসি চালু করা যাচ্ছে না। জরুরি ভিত্তিতে জেনারেটর দিয়ে এমডি সাহেবের এসি চালু করা হয়েছে। চিকেন ফেদারের জেনারেল ম্যানেজার আহসান টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন। এমডি সাহেবের অনুমতি ছাড়াই তিনি বসবেন কি বসবেন না এই সিদ্ধান্ত নিতে পারছেন না। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। শুভ্র বলল, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? আহসান বসলেন। মনে হয় আজ সন্ধ্যায় বাবার জাপান থেকে ফেরার কথা। আহসান বিস্মিত হয়ে বললেন, উনি তো গতকাল ফিরেছেন স্যার, আপনি জানেন না? আমি বাড়িতে ছিলাম না, আমার এক বোনের সঙ্গে ছিলাম, বাড়ির সঙ্গে যোগাযোগ নেই। যাই হোক, আমার কিছু টাকা দরকার, কিভাবে পাবো? টাকার পরিমাণ কত স্যার? 2 লাখ হলেই চলবে। একটা স্লিপ দিয়ে ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিতে পারেন, কিংবা চেক কাটতে পারেন। আপনার ড্রয়ারে চেক বই আছে, চেক কাটলে একটু সময় লাগবে। শুভ্র স্লিপ লিখে টাকা নিল। আহসান বললেন, চা খাবেন স্যার? চা খাবো, চা দিতে বলুন। আমি 2টা চিঠি লিখে দিচ্ছি, একটা যাবে আমার মার কাছে, আরেকটা যাবে একটা মেয়ের কাছে। তার ঠিকানা জানি না, তবে বাসা চিনি। আমার গাড়ির ড্রাইভার তার বাসা চেনে, তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আহসান বলল, অবশ্যই নিয়ে যাব স্যার। আপনার বোনের বাসা কোথায়? ও বস্তিতে থাকে। ঠিক বস্তিও বলা যাবে না, পাইপের ভেতর সংসার। জায়গাটা কাঁটাবনের আশেপাশে, রোডস অ্যান্ড হাইওয়েজের গুদামঘরের বাউন্ডারির ভেতর। আহসান বলল, স্যার, আমি খুবই কনফিউজড বোধ করছি। কনফিউজড হওয়ার কিছু নেই, অনেকে এই ধরনের বাড়িতে থাকে, ফুটপাতে থাকার চেয়ে ভালো। স্যার, আপনি কি বড় সাহেবের সঙ্গে কথা বলবেন? আমি লাইন করে দেব? বাবার সঙ্গে এখন কথা বলবো না, চা খেয়ে বিদায় হব। কোথায় যাবেন? কিছু বইপত্র কিনব। স্যার, বইয়ের লিস্ট দিয়ে দিন, আমি কিনে নিয়ে আসছি। আমি নিজে দেখে শুনে কিনব। আহসান বিব্রত গলায় বলল, স্যার, আপনার বোনের নামটা কি জানতে পারি? অবশ্যই পারেন। ওর আসল নাম মর্জিনা, তবে ওকে সবাই ফুলকুমারী নামে চেনে। ওর বাবার নাম ইসাক। আগে রিক্সা চালাতেন, ট্রাকের ধাক্কায় পা কাটা পড়েছে, এখন পাইপেই বেশিরভাগ সময় থাকেন। ওনার রান্নার হাত খুবই ভালো। আহসান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি তার বড় সাহেবের সঙ্গে যোগাযোগ করা দরকার, সেটাও করা সম্ভব হচ্ছে না। এমডি সাহেব সামনে বসে আছেন। শুভ্র চা খেয়ে টাকা নিয়ে উঠে দাঁড়ালো। আহসান বলল, স্যার, আমি কি আপনার সঙ্গে আসব? শুভ্র বলল, না। আপনি তো গাড়ি আনেননি, অফিসের গাড়ি দিয়ে দিই? না, রিকশায় করে ঘুরতে আমার চমৎকার লাগে। শুভ্রর লেখা চিঠিটা রেহানা এই নিয়ে 4 বার পড়লেন। 5বার পড়তে যাচ্ছেন, তখন মেরাজউদ্দিন বললেন, দেখি কি লিখেছে। রেহানা স্বামীর হাতে চিঠি দিয়ে চোখ মুছলেন। শুভ্র চলে যাবার পর থেকে একটু পরপর তার চোখে পানি আসছে। শুভ্র লিখেছে, মা, কাল রাতে তোমাকে স্বপ্নে দেখেছি। স্বপ্নটা বেশ মজার। আমি একটা চশমা হারিয়ে ফেলেছি, আর তুমি বলছো কান্না বন্ধ করো। একটা স্পেয়ার চশমা সবসময় তোমার ড্রয়ারে থাকে, তুমি কি ড্রয়ার খুলে দেখেছ? আমি ড্রয়ার খুললাম, দেখি ড্রয়ারে শুধু আমার মানিব্যাগটা আছে। আমি মানিব্যাগ খুলে দেখি মানিব্যাগের ভেতর আমার চশমা। স্বপ্নে অনেক অদ্ভুত ব্যাপার হয় মা। মানিব্যাগের ভেতর টাকার বদলে চশমা পাওয়া যায়। তবে স্বপ্ন যত অদ্ভুতই হোক, তার একটা ব্যাখ্যা থাকে। চশমা ছাড়া আমি অচল, কাজেই যে কোনো দুঃস্বপ্নে আমি চশমা দেখব, এটাই স্বাভাবিক। টাকা পয়সার হঠাৎ অভাবে ঝামেলায় পড়েছিলাম বলে মানিব্যাগ স্বপ্নে দেখেছি। মা শোনো, আমি চিকেন ফেদার অফিসের ক্যাশিয়ারের কাছ থেকে 2 লক্ষ টাকা স্লিপ কেটে নিয়েছি। বাবা আমার আইডল, আমি কোন অবস্থাতেই বাবাকে কষ্ট দিতে চাই না। মা, তুমি তোমার কাছ থেকে 2 লক্ষ টাকা অফিসে জমা দিয়ে দিও। আমি ভালো আছি, বেশ ভালো আছি।
তুমি এবং বাবা তোমাদের দুজনের ধারণা আমি তোমাদের প্রোটেকশন ছাড়া অচল। ধারণা মিথ্যা। মা শোনো, ওই দিন একটা অসহায় মেয়েকে তুমি সাহায্য করনি? আমার খুব মন খারাপ হয়েছিল। ছেলেবেলা থেকে আমি জেনে এসেছি তুমি এবং বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এর ব্যতিক্রম যখনই দেখি তখনই অস্থির লাগে। মা, তুমি ভালো থেকো, আমার উপর রাগ করো না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার কেমন জানি লাগে, নিজেকে তখন ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হয়। ইতি, তোমার শুভ্র। মেরাজউদ্দিন বললেন, রেহানা, তুমি আপসেট হও না, সব কিছু কন্ট্রোলের ভেতর চলে আসবে। আমাদের হিসাবে সামান্য ভুল হয়েছে, ভুল হবেই, ভুল থেকেই আমরা শিখব। আহসান কি এসেছে? হ্যাঁ, ড্রয়িং রুমে বসে আছে। ওকে ডাকো। ওর সামনে এমন কিছু করবে না যাতে অস্থিরতা প্রকাশ পায়। যুদ্ধক্ষেত্রে সেনাপতি অস্থির হলে সেই অস্থিরতা সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রেহানা বললেন, আমরা কি যুদ্ধে নেমেছি? প্রচুর বিত্ত মানেই যুদ্ধ, বিত্ত সামলানোর যুদ্ধ, বিত্ত বাড়ানোর যুদ্ধ। মেরাজউদ্দিন এবং রেহানা খাবার টেবিলে বসেছিলেন। আহসানকে ভীত এবং সংকুচিত ভঙ্গিতে তাদের সঙ্গে বসতে হলো। মেরাজউদ্দিন বললেন, আহসান, কেমন আছো? আহসান বলল, স্যার, ভালো আছি। আজ আমার বাড়িতে কেক কাটার মতো একটা আনন্দময় ঘটনা ঘটেছে। এই বিষয়ে কিছু জানো? জানি না স্যার। শুভ্রর এমএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। ও রেকর্ড নাম্বার পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। সে যে কেএনএস তা জানো? জানি না স্যার। কেএনএস কি? কালীনারায়ণ স্কলার। যাই হোক, চিকেন ফেদার অফিসে তোমরা এই উপলক্ষে একটা কেক কাটবে। অবশ্যই স্যার। মেরাজউদ্দিন আহসানের দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, এডোলেসেন্স পিরিয়ড 19 বছরেই শেষ হবার কথা। অনেকের হয় না, শুভ্রর হয়নি। হয়নি বলেই সে পাইপের ভেতর বাস করার অদ্ভুত কাণ্ড করছে। তার বিষয় হচ্ছে ফিজিক্স, পাইপ না। অবশ্যই স্যার। সে কোথায় থাকে, কী ব্যাপার, কোনো খোঁজ নিয়েছ? নিয়েছি স্যার। তারা কেউ সেখানে নেই। কোথায় গেছে কেউ বলতে পারছে না। রেহানা বললেন, যে মেয়েটিকেও বোন বলছে, মর্জিনা না কি যেন নাম, ওই মেয়েটি কে? আহসান বিব্রত গলায় বলল, বলতে লজ্জা পাচ্ছি ম্যাডাম, মেয়েটা একটা প্রস্টিটিউট। কি বললে? ম্যাডাম, ভাসমান পতিতা। রেহানা এবং মেরাজউদ্দিন দুজনের কেউ বেশ কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। দুজন অবাক হয়ে আহসানের দিকে তাকিয়ে রইলেন। আহসান বলল, স্যার, আমাকে 48টা ঘন্টা সময় দিন, আমি খোঁজ বের করে ফেলব। সব জায়গায় খবর চলে গেছে, থানাতেও জানিয়েছি। থানাওয়ালার কিছু করতে পারবে না, আমি দালাল লাগিয়েছি। মেরাজউদ্দিন সিগারেট ধরাতে ধরাতে রেহানার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে পুরো বিষয়টাকে যথেষ্ট ইন্টারেস্টিং করে তুলেছে, তাই না? রেহানা কিছু বললেন না। আহসান বলল, ম্যাডাম, আমার উপর আর কোনো নির্দেশ আছে? রেহানা বললেন, তুমি বলেছ শুভ্র আরেকটি মেয়েকে চিঠি লিখে গেছে। ওই চিঠি কি পৌঁছানো হয়েছে? না, চিঠিটা আমার সঙ্গে আছে, আপনি কি পড়ে দেখবেন? দেখব। মেরাজউদ্দিন বললেন, অবশ্যই তুমি সেই চিঠি পড়বে না, প্রাইভেসি আমাদের সবাইকে রক্ষা করতে হবে। রেহানা বললেন, একটা সময় আসে যখন প্রয়োজনেই প্রাইভেসি ভাঙতে হয়, এখন সেই সময়। চিঠিটা আমি অবশ্যই পড়ব। আহসান চিঠি এগিয়ে দিল। জুথি, আপনি কি আমার উপর রাগ করেছেন? সন্ধ্যাবেলা বাসায় চা খাবার দাওয়াত দিয়েছিলেন, আমি আসিনি। কেন আসতে পারিনি সেই ব্যাখ্যাও করিনি। এখন নিশ্চয়ই ব্যাখ্যাটা আপনি জানেন। আপনার বান্ধবী নিপা আপনাকে বলেছে। লাইলি কি ফিরেছে আপনাদের বাসায়? নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। আমরা কেউ বিচ্ছিন্ন দ্বীপ না, আমরা খুবই ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে যুক্ত। যে কারণেই লাইলি আপনাদের কাছে ফিরেছে কিনা জানার জন্য আমি আগ্রহী। আপনি কি গান শেখা শুরু করেছেন? আমি নিশ্চিত একদিন গায়িকা হিসেবে আপনার খুব নাম হবে। পত্রিকায় ইন্টারভিউ, অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন। সেসব ইন্টারভিউতে আমার নাম চলে আসবে। আপনি বলবেন, আমার গানের সিঁড়ির প্রথম ধাপ শুভ্র নামের একজন প্রতিবন্ধী মানুষ করে দিয়েছিলেন। আমাদের সবারই প্রথম কয়েকটি সিঁড়ি অন্যদের কেটে দিতে হয়। বাবা মা বন্ধুরা কাটেন, আবার নিতান্ত অপরিচিতজনও কাটেন। যেমন আপনার একটা সিঁড়ি হলেও আমি কেটেছি। আমার খুব ইচ্ছা অসংখ্য মানুষের জন্য আমি সিঁড়ি কাটব। তখন আপনি আমাকে আর গাধা মানব বলবেন না, বলবেন সিঁড়ি মানব। ইতি শুভ্র। রেহানা চিঠিটা স্বামীর দিকে এগিয়ে দিতে দিতে বললেন, তোমার ছেলে রাজমিস্ত্রি হয়েছে, সিঁড়ি বানাবার কারিগর। চিঠিটা পড়ো। মেরাজউদ্দিন চিঠি পড়লেন। আহসানকে বললেন, মেয়েটিকে তুমি আমার এখানে নিয়ে আসবে। মেয়েটির সাহায্য আমাদের প্রয়োজন। শুভ্র আমাদের সঙ্গে যোগাযোগ না করলেও
এই মেয়েটির সঙ্গে যোগাযোগ করবে। স্যার, আমি এখনই যাচ্ছি। তোমাকে এখনই যেতে হবে না। তুমি 48 ঘন্টার সময় চেয়েছ, 48 ঘন্টা পার হোক, তারপর যাবে। 48 ঘন্টার ভেতর শুভ্রর সন্ধান পাওয়া গেলে মেয়েটির আমাদের কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছো? পারছি। স্যার, আমি কি উঠব? হ্যাঁ। আহসান চলে যাবার পর মেরাজউদ্দিন বললেন, রেহানা, চা খাবো, চা দিতে বলো। মেরাজউদ্দিনের অসময়ে চা খাওয়ার অর্থ তিনি কোনো আলোচনায় যাবেন। চা তার পছন্দের পানীয় না, আলোচনার অনুষঙ্গ। চায়ের কাপে চুমুক দিয়ে মেরাজউদ্দিন বললেন, একটা বয়সে প্রতিটি যুবক কিছুদিনের জন্য কার্ল মার্কস হয়ে যায়। নিপীড়িত অবহেলিত মানুষের জন্য কিছু করতে হবে, এই ভূত মাথায় ভর করে। এটা হলো এক ধরনের ভাইরাস সংক্রমণ। ভাইরাসের কোনো ওষুধ নেই, এই অসুখেরও ওষুধ নেই। কিছুদিন পর আপনা আপনি ভাইরাস মারা যায়, রোগী সেরে ওঠে। তোমার ছেলের ব্যাপারেও একই ঘটনা ঘটবে। রেহানা বললেন, আমার ছেলে অন্য 10টা ছেলের মতো না। মেরাজউদ্দিন বললেন, সব মায়ের ধারণা তার ছেলে অন্য 10 জনের মতো না। রেহানা বললেন, রবীন্দ্রনাথের মায়েরও নিশ্চয়ই এরকম ধারণা ছিল। রবীন্দ্রনাথ কি আলাদা না? মেরাজউদ্দিন বললেন, তোমার ছেলে রবীন্দ্রনাথ না, আইনস্টাইনও না। সে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হওয়া একজন গর্ধব। গর্ধব? অবশ্যই। আমি চাই তার শিক্ষা সফর হোক। শিক্ষা সফর শেষে এই বাড়িতে সে ঢুকবে, তবে হেঁটে ঢুকবে না, হামাগুড়ি দিয়ে ঢুকবে। এত রেগে গেছ কেন? তোমার ছেলে একজন প্রস্টিটিউটের সঙ্গে বোন পাতাবে, পাইপে বাস করবে, আমি রাগ করব না? অফিস থেকে সে 2 লক্ষ টাকা নিয়েছে, এক অর্থে চুরি করেছে। সে যে শুধু গর্ধব তা না, চোর গর্ধব। রেহানা বললেন, ওই টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। মেরাজউদ্দিন বললেন, গুড, পাঠিয়ে দাও। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের শুভ্র সিরিজের উপন্যাস শুভ্র গেছে বনে। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।